যশোর 24 ঘন্টা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে মাসুদ মিশু, প্রেজেন্টেড বাই আকিদ সানশাইন। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা মূলত রাজনৈতিক পরিস্থিতি এবং দিনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে কথা বলি। আজকেও তার ব্যতিক্রম হচ্ছেন। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, ডাক্তার সায়ন্ত সাধারণ সম্পাদক জি9-এর। সায়ন্ত ভাই, স্বাগত আপনাকে। আছেন আশরাফ আলী আকন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য। আশরাফ ভাই, আপনাকেও স্বাগত। এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তাহসিন, আপনাকেও স্বাগত। আমরা আলোচনা শুরু করতে চাই একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে। সায়ন্ত ভাই, আপনাকে দিয়েই যদি শুরু করি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? তার অনেক কিছু দৃশ্যমান হচ্ছে, পত্রিকায় আসছে, এবং আমরা এক ধরনের পুলিশের নির্লিপ্ততা, অন্যান্য বাহিনীর নির্লিপ্ততা, সেটা যখন দেখছি তখন একটু আগে সরকার প্রধানের যে পেজ, সেখান থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, একটা কম্পারিজন করে। ফলে আমরা আসলে এই কাজগুলো সবসময় সরকার করে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা একটু বেশি ছিল বলেই সেখানে আমরা কমেন্টগুলো দেখছিলাম, অনেকেই খুবই হতাশ হচ্ছে। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এখন? আপনাকে ধন্যবাদ, আমার দুই সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমার মনে হয় যে শেষ কথা আপনি যেটা বললেন যে আমাদের প্রত্যাশা অনেক বলে অল্পতেই হোঁচট খাই, এইটা আমাদের জাতিগত একটা বৈশিষ্ট্য যে আমরা যখন স্বপ্ন দেখি, অতিরিক্ত স্বপ্ন দেখি, ফলে স্বপ্ন ভঙ্গের বেদনা আমাদের জন্য অবধারিত হয়ে যায়। কারণ অতিরিক্ত স্বপ্ন দেখলে সেই স্বপ্ন তো ফুলফিল হওয়া সম্ভব না। সেটা সংস্কারের ক্ষেত্রে হচ্ছে, সেটা প্রত্যাশার ক্ষেত্রে হচ্ছে। ঠিক আইন শৃঙ্খলার ব্যাপারেও একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে 16 বছর ধরে চলে আসা একটা ফ্যাসিবাদ সরকারের বিদায় নিয়ে হয়েছে, পালিয়ে গেছে। কিন্তু নতুন কার্যকর কোনো সরকার প্রতিষ্ঠিত হয় না। একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার, এবং সেই সরকারটা আকারে ছোট। তাদের নির্ভর করতে হচ্ছে যেই রাষ্ট্রযন্ত্রের উপরে, তারা সেই 16 বছরের ধরে সাজানো ফ্যাসিবাদের সেই রাষ্ট্রযন্ত্রই, তার মধ্যে গুটি কয়েক পালিয়ে গেছে বা চাকরি ছেড়েছে, কিছু বরখাস্ত হয়েছে, তার সংখ্যা একেবারেই নগণ্য। বাকিরা কোনো রকমভাবে এখন ঘাপটি মেরে আছে যে চাকরি বাঁচানোর জন্য, কিন্তু তারা ম্যানেজ করা, কিন্তু তারা মন থেকে ওন করে যে দায়িত্ব পালন করবে এই সরকারকে সহযোগিতা করবার জন্য, সেরকম ভাবারও কোনো কারণ নাই। সেটা প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ তারা মনে প্রাণে ধারণ করে ফ্যাসিজম। তৃতীয় হলো গিয়ে গণঅভ্যুত্থানের পরে সরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল এবং সরকারকে সহযোগিতার যে মনোভাব ছিল, সেটাও আস্তে আস্তে শিথিল হয়েছে। এখন নানান স্টেক হোল্ডারের নানান রকমের প্রয়োজন অপ্রয়োজন, দাবি, মনক্ষুণ্ণ হওয়া ভাব, কথায় মিলছে না, এইসব দাঁড়াচ্ছে, ফলে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই বিবেচনায় এই সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি খুব যে সেই তুলনায় খারাপ হয়েছে তেমন না, কিন্তু সাম্প্রতিককালে কয়েকটা অত্যন্ত বীভৎস পৈশাচিক কয়েকটা ঘটনা আমাদেরকে নতুন করে নাড়া দিয়েছে, যে কারণে আলোচনায় বেশি আসছে। কিন্তু পরিসংখ্যানগতভাবে সরকার যেটা বলছে যে আগের থেকে কম, ফলে আমাদের প্রত্যাশার জায়গা এবং খুব নাড়া দেওয়ার মতো পৈশাচিক আমি যদি মিটফুটের ঘটনাই প্রশ্ন করি, ধরেন পুলিশ বা আনসারকে হয়তো আসলো না বা র্যাব আসলো না, কিন্তু ওই এলাকায় প্রত্যক্ষদর্শীরা কেউ গত পরশুদিন থেকে গণমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে না, তার একটা ভয় পাচ্ছে। ওই সময় কেউ 999-এ ফোন করে নাই, কেউ পুলিশকে জানায় নাই, ফলে মানুষ ডাকলেই পুলিশ আসবে অথবা কোনো কার্যকর ব্যবস্থা নেবে। গত এই কয়েক মাসে পুলিশের উপরে সেই ভরসাটা হারিয়ে ফেললো কিনা? এইখানে কিছু দ্বন্দ্ব সন্দেহ তৈরি হয়েছে পুলিশের ভূমিকার কারণে। মূলত পুলিশ কিন্তু বলেছে তারা বিষয়টা জানতো, এবং মামলা করতে একজন গিয়েছিল, সে নাকি নিহতের সাবেক স্ত্রী, সেই জন্য মামলা নেয়নি। তো এরকম একটা খুন হয়েছে, সেটা পুলিশ জানলো, সেটা মামলা দিতে যেই আসুক, কোনো সম্পর্ক না থাক, রাষ্ট্রের যে কোনো একজন নাগরিকও যদি আসে, তাহলে তো পুলিশ সেটা মামলা হিসেবে নেওয়া উচিত ছিল। এমনকি কেউ মামলা না নিলে পুলিশ বাদীও মামলা হওয়া উচিত ছিল। বরং সেইখানে শেষ পর্যন্ত নিহতের মা যাদেরকে আসামি করে মামলা দিল, অভিযোগ আসছে এখন যে সেই আসামিদেরও তালিকা থেকে বাদ দিয়েছে পুলিশ। ফলে এখানে ফিসি যে
আবহটা তৈরি হয়েছে সেটা পুলিশের তরফ থেকে। আর সাধারণ মানুষের কথা যেটা বলছেন এটা খুব আশ্চর্য লাগে, কারণ গণঅভ্যুত্থানের পরে যেখানে যা কিছুই ঘটছে প্রতিবাদ করার কিছু লোক কিন্তু সব জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, সেটা এনসিপি হোক, সাধারণ ছাত্র হোক, সাধারণ জনগণ হোক, বিএনপি হোক, জামায়াত ইসলামে হোক বা অন্য কোনো রাজনৈতিক দল, কেউ না কেউ দাঁড়াচ্ছে। কিন্তু এইখানে অ্যামেজিংলি কেউ দাঁড়ালো না, 999-এ ফোন দিল না, ভিডিওটা 2 দিন পরে শেয়ার হলো, ফলে পুরো ব্যাপারটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। জি হ্যাঁ, আমি একটু ভাই আপনার কাছে আসি আশরাফ ভাই। আমরা তারপরে দেখলাম যে নানান ব্যানারের প্রতিবাদ হচ্ছে, ধরেন যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারের প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারের প্রতিবাদ হচ্ছে, কিন্তু প্রতিবাদের ভাষাটা এবার একটু অন্যরকম। আমরা জুলাই গণ অভ্যুত্থানে জেনজির ভাষা দেখেছি যে তারা একটু আক্রমণাত্মক, কিন্তু এবার যে ভাষা আক্রমণ হচ্ছে সেটা তার চেয়ে অনেক বেশি, এবং সমত শালীনতা বোধ বা সেটাও সমত ছাড়িয়ে গিয়েছে। যদি এরকম একটা ঘটনা ঘটেও সেটির জন্য তো বিচার করা, সেগুলোর জন্য দায়ী তো মূলত সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে স্লোগান না হয়ে স্লোগান হলো অপর একটি রাজনৈতিক দল যারা এখন পর্যন্ত সরকারে না, তার প্রধানের বিরুদ্ধে। ফলে এটার সঙ্গে কি এটা কি খুব স্বাভাবিক মনে হচ্ছে আপনাদের কাছে? আমি শুভেচ্ছা জানাই সঞ্চালক এবং সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন আর কি আমার বক্তব্য তাদেরকে। এটা হলো একটা যে ঘটনা ঘটছে বা জনগণ বা সাধারণ শিক্ষার্থীরা যে স্লোগান দিচ্ছে, এটা হলো একটা চরম প্রতিক্রিয়া। অনেক কিন্তু সন্ত্রাসীদের হাতে অনেক লোক মারা গেছে, এমনকি নিজেরা অনেক মারা গেছে। বিএনপির তো নিজেরা অনেক লোক মারা গেছে, কিন্তু এই মারাটা, এই হত্যাকাণ্ডটা একটা পৈশাচিক, এটা ইতিহাসে একটা নজির হয়ে থাকবে, এটা নাড়া দেবে মানুষকে, অন্তরে নাড়া দেবে। কাজে এটার বহিঃপ্রকাশ হলে এই স্লোগানগুলি কিছুটা অন্তত তারা স্লোগানের মাধ্যমে, এবং সেটা সব সাধারণ পাবলিক, সাধারণ জনগণ, কোনো একটা দায়িত্বশীল দল কিন্তু এইভাবে দেয় নাই। কিছু কিছু দায়িত্বশীল দল বলছে যে ওরা তো এইভাবে দেয় স্লোগান। কাজে এই বিষয়টা একটা চরম বহিঃপ্রকাশ। যিনি মারা গেলেন তিনিও তো ওই দলেরই মানুষ নাকি? এইটা নিয়ে এখনো তারা বলে যে এটা আমাদের লোক, কেউ বলে না তার স্ত্রী বলতে শুনি কোনো রাজনীতি করতেন না, এইভাবে এটা ওনার নিয়ে একটা ধূম্রজাল আসে আর কি। কাজে এই জন্যে আমাদের যে এই যে ঘটনাটা, এই স্লোগান, পাল্টা স্লোগান, নির্মম হত্যা, এটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। স্বাধীনতার পর থেকে এই দেশটা কখনো একটা সুন্দর রাষ্ট্র ছিল না, এটা জঙ্গল রাষ্ট্রে পরিণত হয়েছে। আর জঙ্গলের মধ্যে থাকে কারা? জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকে না, তো সাপ বিচ্ছু এগুলো থাকে। এইটা বাংলাদেশের মধ্যে চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, হ্যাঁ, মাদক ব্যবসায়ী, ওই একজনের মধ্যে পিছনে 2000 পিস ইয়াবা পাইল। এইটাই দেখে আপনি চিন্তা করেন এইটা কিভাবে সম্ভব। এটা কাজে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এটা একটা জঙ্গল রাষ্ট্র। এই জঙ্গল রাষ্ট্রকে একটা কল্যাণ রাষ্ট্র বানানোর জন্যে কিছু নিয়ম নীতির প্রয়োজন আছে। যেমন ঐক্যমত্যের কমিশনে আমি আজকে বলেছি, সেখানে নারী অধিকার নিয়ে কথা বলছি। নারী অধিকার, আমরা নারী অধিকার তো এই দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রীমা নারী, স্পিকার নারী, কই নারীদের অধিকার তো হলো না। শুধু আইন দিয়ে আপনি নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না, এটার মধ্যে নৈতিকতা যদি না থাকে। আপনি ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাইলেন, ক্ষমতায় তো 53 বছর আমরা এই দলগুলোকে ক্ষমতায় দেখেছি। কাজে এই ক্ষমতায় গেলেই তো একটা কিছু যে পরিবর্তন হয় তা না, এটার মধ্যে নৈতিকতা না থাকে, নৈতিক ভিত্তি না থাকে। আচ্ছা ভাই, আমি যে প্রশ্নটা করছি যে স্লোগান নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু স্লোগান তো হওয়ার কথা স্বরাষ্ট্র উপদেষ্টাকে টার্গেট করে, যিনি আইন শৃঙ্খলার দায়িত্বে। স্লোগান হওয়ার কথা আইজিপিকে টার্গেট করে, ডিএমপি কমিশনারকে টার্গেট করে, সেখানে তারেক রহমানকে টার্গেট করে কেন স্লোগান হলো? এইটা তো পাবলিক করে, সেটা তো আমরা জানি না। কিন্তু এখানে কি করেছে, এখানে হলো ওই যে লোকগুলা তারা হত্যা করেছে তারা বিএনপির অঙ্গ সংগঠনের জড়িত, এটা তো পত্রপত্রিকা এসেছে। এই ক্ষোভে এখানে তো আইন শৃঙ্খলার পরে কিন্তু যারা করলো ঘটনা, হয়তো একটা দলের তারা কোনো অঙ্গ সংগঠনের তারা সদস্য। এই ক্ষোভে মূল যাইয়া রাগটা পড়ছে ওইখানে। যেমন এটা তো পীর সাহেব জানে না, পীর সাহেব তো এটা কিছু জানে না। আমাদের পীর সাহেব যে আমাদের তো একজন নায়েব এমএলএ, একজন আমি। আজকে বিএনপি যে বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে, সব তো পীর সাহেবের বিরুদ্ধে। পীর সাহেবের বিরুদ্ধে স্লোগান দিয়েছে না, সব জায়গায় দেশে তো খুব ন্যাক্কারজনকভাবে স্লোগান দিয়েছে। তো যাই কিছু করেন না কেন, বিএনপি তো এটা প্রতিক্রিয়া, আপনি বলছেন এটা হত্যার প্রতিক্রিয়া, এটা হচ্ছে স্লোগানের প্রতিক্রিয়া। সেটা পীর সাহেবের কাছে যাবে কেন? পীর সাহেব তো এটা বলে নাই।
এরা তো বলছে যে সাধারণ পাবলিক এই কথা বলতেছে, এটা বলছে ওনার ছোট ভাই নায়েবে আমির আমাদের। জি, সেখান থেকে উনি একজনে বলল যে উনি তো লেখাপড়াই না। মির্জা আব্বাস সাহেব আজকেই তো বলতেন যে উনি কোনো লেখাপড়া যায় না, অথচ ডাবল টাইটেল, ডাবল MA পাস এবং ফার্স্ট ক্লাস। এই কথাটা বললেন কে? মির্জা আব্বাস। তো এই যে একটা কথা রদবদল, এর আগে কি কথা বলেছেন যে আমরা এটা চরের দল। এই চরের দল থেকে তো কিন্তু কথা শুরু হয়েছে, চরের দল। তো চরের দলের প্রতিক্রিয়া হিসেবে এরাও তো কিছু বলছে, বলছে না? তার মানে ভালো কিছু এখনো হচ্ছে না। না, এখন এই চরের দল মানে কি? তারা তো বলছে আমরা চরের দলে কৃষক, শ্রমিক, জেলে তারা চরে থাকে, আমরা চরের দলের সাথে, ওই দলের সাথে নাই। একটা কথা বলছে না, কাউন্টারটা বলছে না। কাজে এই জন্যে রাজনীতিতে স্বাধীনতা বোধ যদি না থাকে এবং যারা বড় দল তাদের দায়িত্বশীল ভূমিকা যদি না থাকে, ঠিক না, ছোট দলগুলোকে তারা যদি সম্মান দিতে না জানে, তাহলে এরা কীভাবে তা আমরা দেরি করবে। জি জি, তাহলে এই স্লোগানের ভাষা বা প্রতিবাদের ভাষা নিয়ে আপনি কিছু বলবেন? আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময় অনেক সৃজনশীল স্লোগান দেখেছি, যে স্লোগানগুলো একেবারে বাংলাদেশের যে জন্মলগ্ন ৭১-এও যেরকম মানুষকে উদ্বেলিত করেছিল, জুলাইয়েও সব মানুষকে এক সুতোয় মিশিয়েছিল। তার বিপরীতে এ ধরনের শব্দচয়নের স্লোগান কিন্তু আমরা দেখি নাই। এখন যে ধরনের স্লোগান হচ্ছে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বা যেখানে হোক, অভিযোগের তীরটা আপনাদের দিকেও যাচ্ছে। কারণ মনে হচ্ছে বিএনপিকে কোণঠাসা করার, অথবা বিএনপি যেহেতু বড় দল, ধারণা করা হচ্ছে নির্বাচন হলে বিএনপি সরকারে চলে আসবে, সরকার গঠন করবে, এবং এরকম কথা বলা হচ্ছে নির্বাচন বিলম্বিত করার জন্য এসব হচ্ছে কিনা। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যমুনা টিভিতে যারা আমাকে দেখছেন। আমার সাথে সহ দুজন আলোচক আছেন, শান্ত ভাই আমার অত্যন্ত শ্রদ্ধার, আশরাফ ভাই আছেন। আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে আমিও আসলে ঠিক এইভাবেই বলতে চাই, যেটা একটা প্রতিক্রিয়া। হ্যাঁ, তবে স্লোগানের যে ভাষা, এই স্লোগানের ভাষার জাস্টিফিকেশন নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ আছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এই আলোচনাটা, মানে যেহেতু এখানে দলগতভাবে এনসিপি এ ধরনের কোনো স্লোগান দেয় নাই, কাজেই এই জাস্টিফিকেশনটার ব্যাপারে আমি আসলে আলোচনা করতে পারি না, আমার সেই মানে রাইটটা নেই। তবে যেটা আপনি বলেছেন সেটার সাথে আমার কোনো ডিসএগ্রি নাই, যে প্রতিবাদের যে ভাষাটা আরও সংযত হতে পারে। এবং আপনার একটি কথার সাথে আমি খুবই এগ্রি করি যে এটা আপনি প্রতিক্রিয়ায় আমরা দেখেছি দুদলই, মানে যারা মানে নিহত হয়েছেন এবং যারা তাকে হত্যা করেছে, দুজনেরই নির্দিষ্ট একটি দলের সাথে তাদের সবার সাথেই একটা সম্পর্ক একটি নির্দিষ্ট দলের আছে, যুব দলের তারা কর্মী ছিলেন। কিন্তু আপনার যে কথাটির সাথে আমি অত্যন্ত সহমত, সেটি হচ্ছে যে এই স্লোগানটি আপনার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা তার বিরুদ্ধে ওঠা উচিত। এই স্লোগানটি যারা এখন দায়িত্বরত আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ওঠা উচিত। এর সাথে আমার কোনো দ্বিমত নাই, কারণ আইন শৃঙ্খলার দায়িত্ব তাদের আছে। তবে বিশু ভাই, যে বিষয়টি আমাদের অবজ্ঞা করলে চলবে না, যে বিষয়টি আমাদের প্রচণ্ড রকম মাথায় রাখা জরুরি, যে দেখেন এই পুরো যে হত্যাকাণ্ড, এই পুরো হত্যাকাণ্ডের ভেতরকার যে আসলে, বা ভেতরকার না আসলে সাইকোলজিটা কি, এটার মানে এই যে এরকম একটা হত্যাকাণ্ড এক্সিকিউট হয়ে গেল, মানে আপনার এটার তো একটা মানে ফ্যাক্ট আছে, আপনার ফ্যাক্টটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে মাফিয়া তন্ত্রের যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু এখনও ভাববার বিষয় আছে। বিএনপি ইমিডিয়েটলি তাদের যে অফিসিয়াল লেটারের মাধ্যমে তারা যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত এরকম কয়েকজনকে বহিষ্কার করেছে। দেখেন, এখানে শুধু বহিষ্কারই সমাধান না, বিএনপির টোটাল যে পলিসি সিস্টেমে কিন্তু এই পরিবর্তনটা আনা জরুরি। মানে বিএনপি বহিষ্কার করা ছাড়া কি করবে? বিএনপি তো তাদেরকে গুলি, আমি তাদের ব্যাপারে বলছি না, কিন্তু মানে তাদেরকে নিয়ে কি করবে? তাদেরকে তো ফাঁসি দেওয়ার সুযোগ বিএনপির নাই। এটা তো আপনার ল এনফোর্সমেন্টের কাজ, এটা তো আইন বিভাগের কাজ, এটা তার কাজ না। এটা দ্যাট উই আর ভেরি অ্যাওয়্যার অফ ইট। বাট আমি সেটা বলছি না, আমি বলছি হচ্ছে যে আমূল পরিবর্তন, একটা দলের অভ্যন্তরে যে সংস্কার প্রয়োজন, এই মেসেজটি কি আপনি পাচ্ছেন না এখান থেকে? আপনি কাদেরকে রিক্রুট করেছেন, কারা আপনার দল পরিচালনা করছে, কারা আপনার নেতৃত্বে আছেন, কোন মানুষগুলোকে দিয়ে আপনি আপনার এলাকার মানে যে কার্যক্রম, দলীয় কার্যক্রম পরিচালনা করেন, এটা কি ভাববার সুযোগ নাই? কাজেই দেখেন, এই যে বল পাসিং এর যে রাজনীতি, আমরা সেটা টকশোতে বৈশা করতে চাই না, বরং গঠনমূলক আলোচনাটাও তো জরুরি। দেখেন, আজকের এই যে ঘটনা, এই ঘটনা কি বিএনপিকে এই মেসেজটা দেয় না যে তার অভ্যন্তরে তিনি যে দল, এখন আপনি বলতেই পারেন, বিএনপির যে কোনো একজন এসে বলতে পারে, ভাই এত বড় দল, আমি পুরো রিক্রুটমেন্ট প্রসেস দেখবো কিভাবে? বাট আপনি যাদেরকে নেতা বানাচ্ছেন, আপনি যাদেরকে দিয়ে আপনার এলাকার রাজনীতিটা করাচ্ছেন, তাদেরকে কি আপনি দেখবেন না? নাহলে তো 2 দিন পর আপনার পাওয়ারের তো একটা স্কোপ এখানে আমরা দেখেছি।
মানে আপনি দেখেন দিনে দুপুরে এইভাবে করে আমার খুবই একটা সহজ প্রশ্ন, ধরেন একজন যুব দলের কর্মীও যদি উনি হন, ধরেন উনি বড় দায়িত্বে, উনি কাউকে পাথর দিয়ে মারবেন মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও, এইটা কি কোনো প্রক্রিয়ায় কোনো দলের পক্ষে বোঝা সম্ভব? ভাই আপনি বোঝেন, আপনি ভেতরকার সাইকোলজিটা তো বুঝতেছেন না, এটা দলের পক্ষে বোঝা সম্ভব না। আপনাকে যে জিনিসটা বোঝা দরকার, যে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখেন যে জিনিসটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি সেটা বোঝাটা জরুরি। সেটা হচ্ছে যে এই যে পুরো সিস্টেম, আপনি দেখেন এই যে ভদ্রলোকটা এইভাবে করে মাইরা ফেললো, একটা লোককে মাইরা ফেলছে না, আপনি দেখছেন, আমরা সবাই দেখছি না। আচ্ছা, আপনার কাছে কি একবারও মনে হয় নাই যে এই যে মেরে ফেলার পেছনের যে সাইকোলজি, তার কাছে কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে মনে হয়েছে যে তিনি সামহাউ, এটা আপনার কাছে কি মনে হয়েছে, তার কাছে মনে হয়েছে যে তার পেছনে একজন ভাই আছে, তাকে বাঁচাইতে পারবেন? অথবা 5 আগস্টের পর এই পাওয়ার সোর্সটা তাকে কে দিল, আমাকে সেটা বলেন। সেটাও তো একটা প্রশ্ন। আপনার কাছে কি এটা মনে হয় না যে তার ভেতরকার সাইকোলজিতে, কেন জানেন আমি এই জিনিসটা বারবার অ্যাড্রেস করার চেষ্টা করেছি। দেখেন একটা ব্যাপার আপনি বোঝেন, যখন কিনা একটা বড় রাজনৈতিক দল এই সরকারকে ঠুনকো মনে করে, যখন কিনা একটা বড় রাজনৈতিক দল এই সরকারকে তুচ্ছতাচ্ছিল্যতা করে, যখন কিনা একটা বড় রাজনৈতিক দল এই সরকারকে বলে 5 মিনিটের মধ্যে সরাই ফেলবে, ধাক্কা মেরে ফেলে দিবে, তখন তার দলের কর্মীরা যারা পেছনে বসে সেই নেতার স্লোগান দেয়, তখন কি মেসেজ যায় তার কাছে জানেন? তখন তার কাছে মেসেজ যায় যে এই সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী, যেই সরকারকে আপনি ধাক্কা মেরে ফেলে দিতে পারেন, সেই সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী তার কাছে কি? তার কাছে কি কিছু? কাজেই দেখেন মিশু ভাই, আলোচনাটা মোর ক্রিটিক্যাল। কিন্তু আমি কোনো দলের কাছে বল পাস করতে চাই না। আমি চাই যে আগামীর বাংলাদেশে যেন এই ধরনের হত্যাকাণ্ড না। আজকে এখানে 3 জন যারা আছেন, তারা কি কেউ চান? অথবা আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, তারেক রহমান সাহেব যিনি তার দল পরিচালনা করছেন, তিনি কি আসলে এটা চান? তিনি তো চান না, এটাই তো বাস্তবিকতা। আমরা তো এটা জানি, বুঝি, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে পাওয়ার পলিটিক্স, যেই পাওয়ার পলিটিক্স আপনার দলের কর্মীকে হিংস্র করে তোলে, যেই পাওয়ার পলিটিক্স আপনার দলের কর্মীকে এই সাহস যোগাতে সহযোগিতা করে যে আপনি রাস্তায় মেরে ফেলবেন একজনকে, আইন শৃঙ্খলা বাহিনী বলে যে কিছু একটা আছে, আইন বিভাগ বলে যে একটা কিছু আছে, আপনার মাথায় এটা কাজ করে না। আপনি এই বক্তব্যগুলো থেকে বের হয়ে আসেন। জি শান্ত ভাই, আমি বিরতিতে যাব। আপনি আজকে নিশ্চয়ই শুনেছেন এনসিপির শীর্ষ নেতা জনাব নাহিদ ইসলাম, তিনিও বলেছেন চাঁদাবাজ এবং দুর্নীতির পাহারাদার হচ্ছে বিএনপি, এবং তাসিন রিয়াজ যে কথা বলছেন সেটার সারাংশ একই রকম। ফলে এবং বিএনপির অভ্যন্তরীণ যে সংস্কার সেটিও যে জরুরি, সেই কথাও এনসিপির নেতৃবৃন্দ বলছেন। এই প্রসঙ্গে তাহলে এই চাঁদাবাজ দুর্নীতি এটা কিভাবে বিএনপি রুখবে সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার 24 ঘন্টা। আমরা কথা বলছি সমসাময়িক বিষয় নিয়ে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আছেন আমাদের সঙ্গে। সায়ন্ত ভাই, চাঁদাবাজ দুর্নীতির পাহারাদার আসলে কারা, এবং এই অভিযোগ যখন আসছে, আপনি ইসলামী আন্দোলনের বক্তব্যও শুনেছেন, এনসিপির মুখপাত্র নেতাও এখানে আছেন তাসিন রিয়াজ, তার বক্তব্য শুনেছেন, সঙ্গে এনসিপির প্রধান নেতা যিনি নাহিদ, তারা সারা দেশ চষে বেড়াচ্ছেন, এবং সেই ঘটনায় নাকি বিএনপি ভয় পেয়েও এরকম করছে। এনসিপির প্রতি মানুষের আসলে শোনেন, আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটার উত্তরটা এই আকন ভাই যেভাবে দিয়েছেন, এটা একটা ডিশোল্ডারিং অ্যান্সার হয়েছে। সেটা আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশে সবসময়ই এই বিভিন্ন দলের, এই বিশেষ করে যারা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলের বাইরের যেই দলগুলি, এদের কর্মীদের মধ্যে সহিংসতা কম বেশি সবসময় ছিল, আভ্যন্তরীণ কোন্দল, মারামারি এটা ছিল। পুরান ঢাকায় যেটা হয়েছে অত্যন্ত বীভৎস, অত্যন্ত পৈশাচিক, এবং কোনোভাবে এই দৃশ্য দেখা যায় না, মানা তো দূরের কথা, মানে দেখলে অসুস্থ লাগে। সুতরাং এটা ক্ষোভ হওয়াও খুব স্বাভাবিক। কিন্তু বিএনপি কি করেছে? বিএনপির এই গত 10 মাসে তাদের 4,500 নেতাকর্মীকে বহিষ্কার করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। প্রতিবার খুব স্পষ্টভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দলের অবস্থান থেকে তাদের বার্তা ক্লিয়ার করা হয়েছে যে এইটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি বা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বা যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ব্যবস্থা নেয়, দল কখনো কোনো অপরাধীর পক্ষে দাঁড়াবে না, এবং দাঁড়াবে না যে সেই মেসেজটা দেবার জন্যই বহিষ্কারটা করে দেয়। বহিষ্কার করা মানে তার উপর থেকে ছাতাটা তুলে নেওয়া। এখন এর পরে যদি তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়, তখন যদি দলের পক্ষ থেকে কোনো রকম এই যে তারা যে অঙ্গীকার করলো তার বাইরে অবস্থা নেয়, তখন আমরা ওই দলকে দায়ী করব যে তোমরা তো বলেছো ব্যবস্থা নিতে এবং তোমরা বহিষ্কার করেছো, এখন ধরতে গেছে, এখন কেন আবার তার পক্ষে কথা বলছো? সেটা কিন্তু দল করেনি। ফলে বিএনপি যেহেতু অবস্থান স্পষ্ট করেছে, বহিষ্কার করেছে, আপনার এই দায়টা সরকারের, পুলিশের, প্রশাসনের, সেটা করছে না। না করে এইটা
এইটা নিয়ে যারা সস্তা রাজনীতি করবার জন্য মাঠে নামে, এবং আকন ভাই যেটা বললেন আপনার প্রশ্নের জবাবে যে কোনো নির্দিষ্ট দল তো তারেক রহমানের নিয়ে কিছু বলে না, এটা জনগণের ক্ষোভ, জনগণ বলছে। আমি আপনার ওই আলোচনার মধ্যে আমি একটা সাউন্ড বাইট শুনতে পেরেছেন, আমি একটা ভিডিও বের করেছি। ইসলামী আন্দোলন প্রকাশ্যে মিছিল, তাদের ব্যানার সহ মিছিল থেকে মাইকে স্লোগান দিয়েছে যে তারেক যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে। এখন এই স্লোগান যদি একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে মাইকে প্রকাশ্যে মিছিল করে দেওয়া হয় তারেক রহমানের উপরে, তারেক রহমানের গত কয়েক বছরের মধ্যে আমি বলবো, তার মধ্যে বিশেষত গণ অভ্যুত্থান শুরু থেকে এই পর্যন্ত তার একটা বক্তব্য নিয়ে গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী, দেশের শান্তি বিরোধী, ঐক্য বিরোধী এরকম একটা বক্তব্য বা একটা সিদ্ধান্ত, একটা কাজ আপনারা দেখাতে পারবেন? কিন্তু দলের অন্য নেতারা, হ্যাঁ, অনেকের মধ্যে প্রবলেম আছে, সেই নেতাদেরকে দল থেকে চিঠি দিয়া সতর্ক পর্যন্ত করা হয়েছে, দলের সিনিয়র নেতাদেরকে, যেই নেতাদের উপর দল নির্ভর করে সেই নেতাদেরকে দল বাধ্য হয়েছে চিঠি দিয়ে সতর্ক করতে, যে ভাষা সংযত করতে। এই দলের স্ট্যান্ডিং কমিটির নেতাকে পর্যন্ত শোকজ করা হয়েছে। ফলে দল তো কাউকে ছাড় দিচ্ছে না, তারেক রহমান তো কাউকে ছাড় দিচ্ছে না। ফলে সেই নেতাকে আপনার বিতর্কিত করার উদ্দেশ্য হচ্ছে দেশটাকে আপনি এই নেতৃত্ব শূন্য করার দিকে যাওয়া। এখন তার দায়ে তো আপনাদের নিতে হবে। বিএনপির মতো দলের নেতাকে, শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে আপনি এরকম স্লোগান দিবেন, আর আপনারা ভালো ভালো কথা বলবেন, আর আপনারা ইট মারলে পাটকেল খাবেন না। আপনারা আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে তাদের সঙ্গে নির্বাচনে গেছেন আর তাদের সঙ্গে সহযোগিতা করেছেন। তারপর সেই নির্বাচনে আওয়ামী লীগ যখন আপনাদের রেজাল্ট কেড়ে নিয়েছে, আপনার নেতাকে মেরে রক্তাক্ত করেছে আওয়ামী গুন্ডারা, তখন আপনাদের আবার অভিমান হয়েছে সেই নেত্রীর উপরে। তাহলে ওইসব ভূমিকা এখন যদি বিএনপি সামনে আনে, সেটা কি বিএনপির জন্য অন্যায় হবে? কিন্তু এজন্য কি চাঁদাবাজি, এজন্য কি চাঁদাবাজি চলবে সায়ন্ত ভাই? কোনো চাঁদাবাজি চলবে না, পল্লবীর মতো জায়গায় কোনো চাঁদাবাজি চলবে। কোনো একজন সুস্থ মস্তিষ্ক লোক যে দেশের ভালো চায় বা কোনো দলেরও ভালো চায়, সে বলতে পারে না চাঁদাবাজি চলবে, দখলদারি চলবে। চাঁদাবাজি এবং দখলদারি চলবে না এই ঘোষণা দিয়ে তো বিএনপি বহিষ্কার করছে, শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। সরাসরি বিএনপিকে চাঁদাবাজের পাহারাদার বলছে। তাহসিনরা যেটা বিএনপিকে বলছে সেটাও এক রাজনীতি। তাহসিনদের দলের নেতার বিরুদ্ধে, ওদের অনেকের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। তার মধ্যে সাম্প্রতিক যে অভিযোগ, এক নারীর কাছ থেকে তাদের নেতাকে পাঠিয়ে, এই যে কি ইমামুর রশিদকে পাঠিয়ে 10 লাখ টাকা চেয়েছে, তিনি 7 লাখ দিয়েছেন। বলেছে বড় ভাই বলেছে 10 লাখ দেওয়ার কথা। সেই বড় ভাই কারা? পাল্টা ফেসবুকে সে স্ট্যাটাস দিয়ে বলেছে এই নারী তাদের অফিসে গিয়ে, অস্থায়ী কার্যালয়ে গিয়ে আহ্বায়কের সঙ্গে এবং 2 অঞ্চলের 2 মুখ্য সংগঠনের সঙ্গে কথা বলে ডোনেশন দিতে চেয়েছেন, এবং এই মহিলা দাবি করেছেন তিনি 48 লাখ টাকা দিয়েছে। যদি এটা ডোনেশন হয় তাহলে তার রিসিট থাকবে। মহিলা 48 দিয়েছে, ওরা কম দিয়েছে বলতেছে, কত দিয়েছে সেই রিসিটটা জনগণ দেখতে চায়। মহিলার কাছে রিসিট আছে, ওদের অফিসে রিসিট আছে। এইভাবে ক্যাশ টাকা, বৈধ টাকা হলে, কালো টাকা না হলে এইভাবে ক্যাশ টাকা রাতের বেলা গাড়িতে করে মহিলাকে চিন্তাই করে বা অস্ত্র নিয়ে আপনি বলেন এইটা অবশ্যই এক ধরনের চাঁদাবাজি, সুবিধা প্রাপ্তির আশা দিয়ে, প্রত্যাশায়। এই মহিলা সুবিধা প্রাপ্তির আশা, ওই যে সার্জিসের সঙ্গে তার একটা স্ক্রিনশট বেরিয়েছে কনভারসেশনের, সেইখানে ওই বড় ভাইয়ের কথা বলেছে, 2 বড় ভাই। সেই বড় ভাই হলো, এখন আগে জানতাম আমাদের ছোট ভাই, এরা স্নেহের ছোট ভাই, এরা গণ অভ্যুত্থানের অত্যন্ত ত্যাগ স্বীকার করেছে। সেই গণ অভ্যুত্থানের ছোট ভাইরা এখন চাঁদা আদায়ের বড় ভাই হয়ে গেছে। আমি একটু তাসিনের কাছে আসি, আপনার কাছে আসছি। তাসিন, নিজেরও যে সম্পৃক্ত হয়েছে বিএনপির বিরুদ্ধে, মানে বিএনপিকে আপনারা চাঁদাবাজের এজেন্ট বলছেন, পাহারাদার বলছেন, একই দিনে আপনাদের কোট আনকোট ডোনেশন নেওয়ার, এই চাঁদা ডোনেশনের ভিতরে পার্থক্য কি? দেখেন, এটাকে বলে কি জানেন? এটাকে বলে হচ্ছে টার্মিনোলজির পলিটিক্স। যেমন সায়ন্ত ভাই একটা শব্দ ইনজেক্ট করলেন এখানে, বড় ভাই। বড় ভাই বলে কোনো শব্দ নাই, শব্দ হইলো ভাই। ওইখানে যে শব্দটা আসছে ভাই, আমি আপনাকে একটু বলি ঘটনাটা কি হয়েছে। প্রথমত দেখেন, শান্ত ভাই যে স্ট্যান্ডটা নিছেন, ঘটনা হচ্ছে 10 লাখ টাকা দেওয়ার কথা 7 লাখ টাকা। লেট মি এক্সপ্লেইন, আমি একটু বলি, একটু এক্সপ্লেইন করি। ভাই তো বলেছেন, আমি একটু বলি। দেখেন গল্পটা কোথায় ঘটছে, যে জায়গাটা শান্ত ভাই খুব টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছেন, সেটা হচ্ছে কি, শান্ত ভাই একপাক্ষিক স্টেটমেন্ট কিন্তু দেখছেন, একপাক্ষিক স্টেটমেন্ট দেখছেন। আচ্ছা আমি একটু বলি, চাঁদাবাজি যদি বলেন আপনি, চাঁদাবাজির সাথে কিন্তু জবরদখল, জবরদস্তির একটা ইম্প্যাক্ট আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি ভিডিওটা দেখেন, ভিডিওটার মধ্যে
এই মহিলাটা যেভাবে করে টাকা দিছে আপনি নিঃসন্দেহে দেখেন সেখানে আপনার স্বতঃস্ফূর্ততার একটা ইয়া পাবেন, আবেগ পাবেন। এবং আপনি দেখেন 7 লাখ 10 লাখের যে গল্পটা আসছে, 7 লাখ টাকা দিছে, তিনি কিন্তু জিজ্ঞেস করছেন যে এটা কি জানে কিনা, ভাই জানে কিনা। এটার রিপ্লাইয়ে তিনি যে 3 লাখ টাকা দিতে পারেন নাই, এই যে আপনি যদি পুরো ইমেজটা খেয়াল করেন, আমি একটু এক্সপ্লেইন করা দরকার আছে, ইমেজটা যদি আপনি খেয়াল করেন আপনি দেখবেন যে তার মধ্যে একটা না পারার একটা ব্যথা ছিল, ক্ষোভ ছিল, মানে আক্ষেপ ছিল, ক্ষোভ না আক্ষেপ, কষ্ট ছিল। আচ্ছা ভাই, আপনাকে কে এরকম করে চাঁদা দেয় যে আপনাকে ভাই আপনি চাইছেন 10, ভাই দিতে পারলাম না ভাই একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি দিতে পারলে ভালো হতো, এইভাবে করে কেউ চাঁদা দেয়? এভাবে করে ডোনেশন দেয় ভাই। আপনি ভিডিও অ্যানালাইসিস করেন। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আসি। আমি এখানে একটু বলি, এটা নালে আমি হারাই ফেলবে এই পয়েন্টটা। ধরেন বাংলাদেশে এরকম নানা দোষে দুষ্ট অনেক লোক আছে যাদের হাজার কোটি টাকা আছে, তারাও আপনাকে সেদে এরকম ডোনেশন দিতে পারে। তারা যদি দেয়, ধরেন আপনাদের অফিস যেখানে, তারা যদি দেয় তাহলে সেটাও যদি সেদে দেয়, সেটা তো চাঁদা হচ্ছে না। একদম পার্টিকুলার ইনসিডেন্ট আসে, দিতে পারে, সেটা ভুল। কিন্তু আমরা কিন্তু ওই ইনসিডেন্টগুলো নিয়ে কথা বলছি না, আমরা একটা পার্টিকুলার ইনসিডেন্ট নিয়ে কথা বলছি। দিতে পারে, আপনারা নিতেও পারেন না। আমরা নিব কেন? আমি তো বলছি সেটা ভুল। যদি আপনার কাছ থেকে বিশেষ কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কেউ চাঁদা দেয়, তার মানে এই মহিলার ব্যাকগ্রাউন্ড চেক করে মনে হয়েছে যে উনি। মিশু ভাই, আমি একটু জার্নিটা বলি, মানে হয় কি, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আমি একটু ক্ল্যারিটিটা দিই। দেখেন দ্বিতীয় কথাটা কোথায়? দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে আপনার কাছে আমি গেলাম, আপনার কাছে আমি গিয়ে বললাম, তখন তো আমার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের সুযোগ নেই। আমি আপনার কাছে গিয়ে বললাম যে মিশু ভাই আপনি একটা ভালো কার্যক্রম করতেছেন, আই উড লাইক টু গিভ ইউ সাম ফান্ডস। আপনি আমাকে অ্যাকসেপ্ট করলেন, আমি আপনাকে ফান্ড দিলাম, আপনি রিসিভ করলেন। 2 দিন পর আমার অসৎ উদ্দেশ্যের কারণে আমি এই ভিডিওটা পাবলিশ করে দিলাম। দেওয়ার বেলায় আমি আপনাকে কি বলছি? আমি আপনার এই ভালো কাজে কোঅপারেট করতে চাই। আমি দিন শেষে আমি বললাম যে আপনার কাছ থেকে আমি, মানে আপনি আমার কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার জন্য বা নেওয়ার জন্য আপনাকে আমি ফান্ড দিছি বা নিছি। তাহলে কি এটাকে জাস্টিফিকেশন আনে কোনো? আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি আপনার কাছে খুব ক্লিয়ারলি ক্ল্যারিটি দিই। দেখেন আজকে সায়ন্ত ভাই আজকে আমার কাছ থেকে রসিদ খুঁজতেছে, আমি তাকে রসিদ যদি দেখাইতে পারি, আমি যদি তাকে প্রশ্ন করি যে তিনি যেই দলকে রিপ্রেজেন্ট করতেছেন সেই দলের যে মানে যতগুলো টাকা কালেকশন হয় তাদের এক একটা সমাবেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় না? তিনি কি অস্বীকার করতে পারবেন? তিনি তো বলেন বাংলাদেশের সবচেয়ে বড় দল তার। তিনি বলেন না তার প্রত্যেকটা জনসভায়, প্রত্যেকটা পার্টিকুলার প্রোগ্রামে তার লক্ষ লক্ষ টাকার কালেকশন হয় না? কিসের ভিত্তিতে কালেকশন হয় মিশু ভাই? আপনি কোনদিন দেখছেন? আমি আপনাকে দেখাইতে পারবো, আপনি আমার ওয়েবসাইটে যান, আমি আপনাকে দেখাইতে পারবো কোথায় কোথায় টাকা কালেকশন হয়। স্যার আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি মিশু ভাই, যেটা জানা জরুরি, সেটা হচ্ছে যে এই যে ডোনেশনের ঘটনাটা ঘটছে, আপনি কি একটা টাইমলাইন সম্পর্কে জানেন? এই টাকাটা কবে না হয়েছে, কিভাবে না হয়েছে, সম্ভবত কিভাবে, আপনি কিভাবে টাইমলাইনটা জানেন? এটা একটা ডাটা দিছে। আচ্ছা আমি আপনাকে বলি, মিশু ভাই আপলোডেড ডাটাও হইতে পারে, তাই তো? আপনি কিভাবে ভেরিফাই করলেন? আপনি কি নির্দিষ্ট কোনো সোর্স থেকে আপনি ইনফরমেশন নিছেন? কে দিছে আপনাকে এই তথ্যের সোর্স? ধরেও নিলাম এটা রাইটফুল ভিডিও, মানে ধরেন যদি পরেও হয়, আমি আপনাকে বলি না হয় তাহলে কি এটা মিথ্যা? না, আমি সেটা বলার চেষ্টা করিনি। আমি আপনাকে যে জিনিসটা, এটা এই প্রসঙ্গটা যে কারণে আনা হয়েছে, সেই প্রসঙ্গটা আনা হয়েছে এই জন্য যে আমার দল ঠিক কবে নতুন করে যে ফান্ড কালেকশনের সিস্টেম ডেভেলপ করছে, আপনাকে টাইমলাইনে মিলাইতে হবে তো ভাই, তার আগে না পরে। এটা জাস্টিফিকেশন। আমি দেখেন, আমি কোনো আনলফুল কথা বলতেছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল কথা বলতেছি। আমি আপনাকে প্র্যাকটিক্যাল কথা বলছি। দেখেন মিশু ভাই, আমি একটু বলি, মিশু ভাই দেখেন, আমি একটু বলি, আমি একটু বলি, শেষ করতেছি আমি। দেখেন আরেকটা ব্যাপার বলি, এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা নিয়ে যতগুলো গল্প আপনি জোরে দিচ্ছেন, আজকে প্রথম আলো খুলেন। আমি জোরে দিচ্ছি না, আপনি না, যিনি জোরে দিচ্ছেন আর কি, আপনি প্রথম আলো আজকে খুলেন, দেখেন মহাখালীতে 2 জন আওয়ামী লীগ নেতার নাম ধরে একেবারে ফুল ডেটা সহ আজকে পাবলিশ, কত টাকার ডেটা সেখানে দেওয়া হয়েছে। শান্ত ভাই আজকে একটা বারের জন্য সেখানে 10 লাখ টাকা না, একটা মহাখালী বাস স্ট্যান্ড থেকে কত লাখ টাকা চাঁদা তোলা হয় রেগুলার, কারা তোলে, তাদের দলীয় পরিচয় কি, একেবারে ডিটেল দেওয়া হয়েছে। শান্ত ভাই আনফরচুনেটলি শান্ত ভাই ধরনের কোনো কথা বলে নাই, বলবেন না। কেন বলবেন না জানেন? কারণ দিন শেষে শান্ত ভাইকে কারো না কারো কাছে রিপোর্ট করতে হয়। না আমার কারো কাছে রিপোর্ট করতে হয় না। আপনার কাছে এই চাঁদা বা ডোনেশনের কথা আসি, এই প্রশ্ন আমরা আপনাদের নেতৃবৃন্দকেও যখন করেছে, ধরেন ঢাকায় আপনারা যে বিশাল সমাবেশ করলেন কিছুদিন আগে, শত শত বাস পুরো ইউনিভার্সিটির ভিতরে, আপনাদের দলের টাকার উৎস কি? আপনাদের টাকা আপনারা চাঁদা বলেন না, ডোনেশন বলেন না, ইয়ানত বলেন? ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। ইসলামী আন্দোলন একটা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে আমি মনে করি এটা ব্যতিক্রমধর্মী দল। কারণ আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, এখানে কোনো চাওয়া পাওয়া। বিএনপির সাথে যতবার আমাদের বৈঠক হয়েছে সেখানে কিন্তু সব দল যত আরও তো গেছিল, আওয়ামী লীগ বাদে সবার সাথে এটাই হয়েছে না, সবাই কিন্তু সেখানে আলোচনা করছে যে তাদের আসন কয়টা। আমাদেরকে যখন জিজ্ঞেস করছে আপনাদের আসন কয়টা, আমরা বললাম না, আসনের জন্য তো আমরা সাথে যোগবোধ করি নাই, আমরা আপনাদের সাথে যোগবোধ করছি এই কারণে ইসলামে একটা নিয়ম আছে, বড় দুশ্মনকে পরাজিত করার জন্য, ঘায়েল করার জন্য ছোট দুশ্মনদের সাথে দুস্তি করা জায়েজ আছে।
আমরা ছোট দোষ, এখানে ছোট দুশ্মন তাহলে বিএনপি। হ্যাঁ, এইটা আমরা তাদেরকে বলছি, এই জন্য যে আপনাদের ব্যাপারে আর আওয়ামী লীগের ব্যাপারে আমাদের ধারণা একই, মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আপনারা আওয়ামী লীগ হবেন না, এই নিশ্চয়তা দিতে হবে আমাদেরকে। আপনারা আওয়ামী লীগ হবেন না, আপনাদের বুদ্ধে কোনো আন্দোলন মিছিল আমাদের করতে হবে না, এই নিশ্চয় দেবেন। আমরা ইসলাম দেশ মানবতার জন্য রাজনীতি করি, কল্যাণ রাষ্ট্রের জন্য রাজনীতি করি। আমরা এখানে যে একটা মহাসমাবেশ করছি, আমরা প্রতি মাসে একটা মহাসমাবেশ করতে পারি, আমাদের এতে কোনো সমস্যা হয় না। এই কারণে যে আমাদের কর্মীরা টাকা দিয়ে এখানে আসে। কিভাবে আসে? যার টাকা আছে সে নিজের টাকা, আর যার টাকা নাই আমরা কিছু কুপন পাঠাই এলাকায়। হ্যাঁ, কুপনের একটা অংশ হয়, হ্যাঁ কুপনের একটা অংশ কেন্দ্রে জমা দেয়, একটা অংশ ওরা যারা আসতে পারে না গরিব তাদের ভাড়া দিয়ে নিয়ে আসে এবং নিজের খাওয়ান নিজে খাইয়ে আসে। আপনি বোধহয় একটা ভিডিও দেখেছেন, একটা লোক পান্তাভাত খাইতেছে, ওই মাঠের মধ্যে পান্তাভাত খাইতেছে, জিজ্ঞেস করে যে আপনি কত মহাসমাবেশ কোনো বিরিয়ানি এটা সেটা, আপনি না আমি বিরিয়ানি খাবো কেন, এটা তো আমার কাজের জন্য আমি আইসি, আমি ভাত নিয়ে আসি বাড়ি থেকে। আমরা হলো আমাদের দল চলে, আমাদের প্রত্যেকের মানে শোনেন একদিনের আমরা ইনকাম দিই, আমাদের কেন্দ্রীয় আমির থেকে শুরু করে অর্ধস্থান কর্মীদের প্রত্যেকে 30 ভাগ করে 1 ভাগ, আমার যত মাসে ইনকাম তার 30 ভাগ 1 ভাগ আমরা আমাদের ফান্ডে জমা দিই। এটা হলো আমাদের অর্থনৈতিক উৎস। কাজে এই জন্যে আল্লাহর রহমতে আমাদের ওই ধরনের কোনো খাই রাজনীতির কোনো প্রবণতা এখানে নাই। এই যে আপনি বড় দুশ্মনের সঙ্গে যখন নির্বাচনে গেলেন, শান্ত সাক্ষাৎ যেটা বলছিল যে আপনারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গিয়েছেন। না, বড় দুশ্মনের সাথে এই সময় যাই না তো, আগে পদ দেখাইছে কিন্তু বিএনপি গুরু না, শোনেন, হ্যাঁ গুরু। বিএনপি 14 সালে আমরা 14 না 18 সালে, প্রথম তো 14 সালে বিএনপিও যায় না, আমরাও যাই নাই। দেখেন কিন্তু 18 সালে বিএনপিও গেছে, আমরাও গেছি। বিএনপি যাওয়ার পরে কি করলো তারা, আমরা সকাল 11 যখন দেখলাম দিনের পর রাতে হইল, তা আমরা সকাল 11টায় সাংবাদিক সম্মেলন করে আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলাম। কিন্তু বিএনপি কী করলো, তারা আবার 6 জন শপথ পড়িয়া এরপর ডাকলো কিন্তু গণভবনে হাসিনা, যে আপনারা আসেন নির্বাচন নিয়ে একটা আলাপ আলোচনা হবে। সেখানে কিন্তু আমরা যাই নাই, এখানে কিন্তু বিএনপি গেছিলো গণভবনে, ডক্টর কামাল হোসেনের ধরে, হ্যাঁ তারা নির্বাচন করছিলেন। ওইখানে যাওয়ার পরে তারা নির্বাচনে গেছে, তারপরে তারা প্রত্যাখ্যান করছে। এরপরও কিন্তু 6 জন তারা পার্লামেন্টে শপথ পড়লেন, একজন মহিলা আসনও গেলেন এবং 22 সালের 10ই ডিসেম্বর পর্যন্ত তারা সম্ভবত এতটুকু তারা পার্লামেন্টে থাকলেন। কিন্তু জিতলে তো আপনারাও নিশ্চয়ই যেতেন, যেহেতু নির্বাচনে আপনারা ছিলেন। আমরা তো প্রত্যাখ্যান করছি, আমরা যাওয়া না যাওয়া প্রত্যাখ্যান করছি, যার কারণে এটা তো হয় না, গেলেই যাইতাম কি জন্যে, আমরা তো ফলাফলই মানি না। যাই হোক, এখন যেন হলো এরপরে স্থানীয় নির্বাচন দেখেন, আগে কিন্তু ডক্টর শাহাদাত হোসেন সাহেব চিটাগাং নির্বাচন করছেন, তারপরে কিন্তু আপনার ইশরাক সাহেব করছেন ঢাকায়, এরপরে বিভিন্ন ইউনিয়নেও কিন্তু তারা দেশে আবার বহিষ্কারও করছে। কিছু প্রার্থী হয়েছে, কিছু প্রার্থী নানান তাল কোনো আপনার স্টেডিয়াম কমন ছিল না, কেউ রাখছে, কেউ বহিষ্কার করছে এই চেয়ারম্যান মেম্বার নির্বাচনে। সেখানে ওনারা দেওয়ার পরে আমরাও নির্বাচন করছি। সেখানে রংপুর একটু ছোট্ট গোজামিল আছে, না এখন ভাই একটু আপনার সময় আমরা বললেন গোজামিল করি না, আরও বড় করেন। তারপরে বরিশাল এবং খুলনা, রাজশাহীতে আমরা সিলেটে আমরা করেছি। সেইখানে কিন্তু একটা চরমভাবে যখন আওয়ামী লীগ দেখলো, অনেকে বলে যে আওয়ামী লীগের সাথে আপনাদের তো সম্পর্ক করলো না। আওয়ামী লীগের সাথে সম্পর্ক কাদের ছিল, কারা দিনে কথা বলতো আওয়ামী লীগের সাথে, রাত্রে কারা দেখা করতো। এবং এই যে সালাউদ্দিন সাহেব, যেখানে ইলিয়াস আলী গুম হয়ে যায়, তারে পাওয়া যায় না। সালাউদ্দিন সাহেব কেমন করে শিলংয়ে থাকলো, কার নিয়ন্ত্রণে থাকলো, রেস্ট হাউসে থাকলো, রাজারহালে থাকলেন, এবং সেইখান থেকে পঞ্চরস খাইয়াছে বাংলাদেশে, বুঝলেন না। এখানে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য আবল তাবল কথা বলে এই লোকটা। এরপরে না শেষ করি আমি, আমার হাতে একদম সময় নেই, 1 সেকেন্ডে শেষ করতে পারবো ভাই। হ্যাঁ 1 মিনিট। যেখানে হলো যে এই অবস্থাটায় বিএনপি যখন করে তখন এটা দোষ হয় না, আমরা করি, আমাদের মারলো, মারাত্মকভাবে মারলো, এইটা কিন্তু আপনাদের দোষ হয়ে গেল। জি, তার মানে আপনারা সবাই আসলে এই ছোট শয়তান বড় শয়তানের কথা বলছেন, রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, বাকি আলোচনা এবং এই কারণে কি বিএনপির বিরুদ্ধে একটা বিএনপি বিরোধী জোট করছেন আপনারা সবাই মিলে, আপনারা জামাত সেই প্রসঙ্গে আলাপ করি। একটা বিরতির পরে ফিরছি, দর্শক একটা বিরতি নিচ্ছি। দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টায়। আমরা কথা বলছি সমসাময়িক বিষয় নিয়ে। আপনারা আকন ভাই, আশরাফ আলী আকন, আপনার কাছেই ফিরছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য। আপনারা পিআর পদ্ধতি সহ নানান ইস্যুতে মনে হচ্ছে একটা জোট করছেন, আপনারা জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দল, আমি জানি না জাতীয় পার্টিও শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে চলে আসবে কিনা, এনসিপি আছে আপনাদের সঙ্গে, ফলে এই জোটটাকে আসলে নাই ভাই।
কোনো জোটের মানে ডিক্লারেশন মনে হচ্ছে কথাবার্তায় আপনাদের সঙ্গে, ফলে এই জোটটাকে আসলে বিএনপি বিরোধী জোট, নির্বাচনী জোট? বিএনপি বিরোধী না, এইখানে একটা কার্যকর সংসদ বানানোর জন্যে, জনমতের শতভাগ প্রতিফলন ঘটানোর জন্যে, স্বাধীনতার পর থেকে এই দেশে কখনোই কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই এবং জনমতের প্রতিফলন কখনোই হয় নাই। যে যত গণতন্ত্রের মানে স্লোগান দেখ না কেন, আসলে গণতন্ত্র তারাই কিন্তু হত্যা করেছে। যেমন শেখ মুজিবুর রহমান 73 সালে ভোট চুরি করেছে, আপনি জানেন 300-র মধ্যে 293টা আসন গেল। সেই খন্দকার মোস্তাকের আরও কত কত, মেজর জলিল ভাই আমার গ্রামের বাড়ির পাশে, ওনাকে হারাইলো, নানান দিকে ঝামেলা করলো তারা। এই যে ধারাবাহিকভাবে ভোট চুরি এবং সোনার খনি, টাকার চোরের খনি, এই চোরের খনি এবং ভোট চুরি, এইটা দিয়ে কিন্তু আমাদের রাজনীতি সংস্কৃতি শুরু হয়েছে। এরপরে ওখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী যারাই ক্ষমতা আসছে তারা কিন্তু ওই দুইটা জিনিস তারা মানে বহাল রাখছে, চুরি করা, রাষ্ট্রীয় সম্পদ চুরি করা আর যেনতেনভাবে ভোট করা। আমি আপনি জানেন শেখ মুজিবের পতনের পর একটা রেফারেন্ডাম হয়েছিল, জি হয়েছিল না? রেফারেন্ডামের পরে 98% ভোট কাস্ট হয়েছিল। আমি নাম বলতেছি না কেটাই রেফারেন্ডাম করছিল, হ্যাঁ না ভোট, হ্যাঁ বা না ভোট, 98%। তখন রাস্তা ছিল না, ঘাট ছিল না, কালভার্ট ব্রিজ ছিল না, মানুষ হয়তো সচেতন ছিল না। 98% ভোট কীভাবে কাস্ট হয়? সেইখানে সেই আমলে যারা ডিউটিরত ছিলেন তারা অনেকেই বলছে যে দায়িত্ব বলে দিয়েছে এত % ভোট কাস্ট লাভা, কোনো জায়গায় 99% ভোট কাস্ট হয়েছে। এই যে ভোট চুরি, ভোট ডাকাতি, এইটা কিন্তু ওখান থেকে চলে আসছে। তারপরে মনে করেন তো এটা তো দেখবেন নির্বাচন কমিশন, সরকার এবং একটি গণ অভ্যুত্থানের সরকার, তাদের সময় আপনার এটা ঠেকানোর চেষ্টা করতে হবে। নির্বাচন এইখানে যারা ক্ষমতা আসে, ফেসিস্ট যারা হয়, তার সমস্ত উইংগুলোকে তারা নিয়ন্ত্রণ করে। এই যে আপনার নির্বাচন কমিশন, প্রশাসন থেকে শুরু করে এই এনবিআরটির যতগুলো আছে, এগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করে টাকার পাহাড় কামায়। ওই যেমন সোহেল তাজ একটা বক্তব্য দিচ্ছে না, সোহেল তাজ বলছে, হ্যাঁ হাসিনা বলছে খালেদা জিয়া প্রচুর টাকা কামাইছে ক্ষমতা থাকাকালীন সময়, তোমরা যে ব্যাপারে টাকা কামাও, রাজনীতি করতে হলে টাকা লাগবে। এই যে ঘটনাটা, এটা কোত্থেকে শেখে? আচ্ছা, তারপরে 15-24 আপনার 96 সালে একটা নির্বাচন ছিল না, একক নির্বাচন, জি জানেন তো আপনি এটা? সেই নির্বাচন হওয়ার পর একক, কেউ যদি না আসে আমরা একক নির্বাচন করব। যে আপনি যদি এখনকার বাস্তবতা, তাহলে এই জোট এখন কেন? মানে মহান আশ্চর্যের ব্যাপার হলো আমাদের মহাসচিব আমার সাহেবের সাথে নির্বাচন করছিল কেরানীগঞ্জে, মহাসচিব। তাকে অনেকে তো বললো যে আপনি তো আর হইতে পারবেন না, তা আপনি এটা উড্ডো করলে আমি সিলেকশন হয়ে যাই, টাকা কিছু লাগলে আমি দিয়ে দিই। তা আমাদের মহাসচিব তো এটা রাজি হয় না, কখনোই রাজি হয় না। আপনি তাকে তার সিগনেচার জাল করিয়ে সেটা উড্ডু দেয়ছে, সাপোজ। আরও অনেক জায়গায় তাই। এটা হলো ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনে 3 মাসের জন্য যে নির্বাচনটা হয়েছিল, এইটার জন্য। তাহলে দেখা গেল সেই কারণে আপনারা ভোট চুরি রদ, দুর্নীতি দমন, সন্ত্রাস, বিদেশে টাকা পাচার এবং ভারতের দালালি করা, ভারতের এজেন্ডাগিরি করা, এইটাকে প্রতিহত করার জন্যেই আমরা একটা সংসদকে কার্যকরী সংসদ করতে চাই। এই কার্যকরী সংসদ করার জন্যই আমরা পিআর পদ্ধতি চাই। আর পিআর পদ্ধতির পক্ষে যারা আছে তারা একটা কিন্তু অঘোষিত জোট হয়েই গেছে। ডাক্তার সায়ন্ত, তার মানে কি সব মিলে আপনার দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন পেছানোর একটা অজুহাত তৈরি করা হচ্ছে এবং সেজন্য বিএনপি বিরোধী একটি জোটও হচ্ছে বলে অনেকে মনে করছেন? যদি আকন ভাই বললেন যে হচ্ছে ভোটে কারচুপি ঠেকানো, দুর্নীতি ঠেকানো, কিন্তু টার্গেট তো শেষ পর্যন্ত মনে হচ্ছে বিএনপি। এই বিভাজনটা কেন হলো এত দ্রুত? তার আগে আমি আকন ভাইয়ের একটা কথা একটু বলি। অন্যান্য দলের ট্রেডিশনাল পলিটিক্সের করা দলের সঙ্গে যখন বসতাম, তখন তারা যে চাপা মারতো, তখন অসহায়ের মতো বসে থাকতাম, অথবা হাসতাম, অথবা জবাব দিতাম, কিছু করতাম। কিন্তু একজন ধর্মীয় চিন্তাবিদ বা ধর্মীয় ক্যাডার ভিত্তিক রাজনীতি করা, তাদের থেকে আমরা একটু সৎ চিন্তা এবং সৎ জবাব, যেটা যে চালাকিটা আকন ভাই করলেন, গোজামিল আর কি, যেমন সেটা হলো বলে দেই। যেখানে যেই নির্বাচনগুলোর কথা বললেন, 18 সালের নির্বাচন কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে সব দল অংশগ্রহণ করছে, ডান বাম ধর্মভিত্তিক, ফ্যাসিবাদের পক্ষে বিপক্ষে সব দল। সেটা একটা বিশেষ পরিস্থিতি ছিল। সেইখানে জালিয়াতির পরে এসে বিএনপি এবং তার সমমনা ফ্যাসিবাদ বিরোধী সকল দল, জামায়াত ইসলাম, বিএনপি, এমনকি বাম দল সিপিবি, জাসদের এখন সব দল সিদ্ধান্ত নিয়েছিল এই ফ্যাসিবাদের অধীনে কোনো নির্বাচনে আর যাবে না, নট ইভেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন। এই সিদ্ধান্ত নিয়ে যখন সব দল একত্রিত হয়ে একমত হয়ে
নিজেদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে ঘোষণা দিয়ে, সেই পরিস্থিতিতে ফ্যাসিবাদের পক্ষে বরিশালের মেয়র ইলেকশনে ওনাদের দল গেছে। শাহাদাত গেছে আপনাদের অনেক আগে, সেটা তো অনেক আগের কথা। হ্যাঁ, বরিশালের অনেক আগে। আমি বলি সেই নির্বাচনগুলিতে না না না, আপনি আগে শুনেন, আপনি টাইমলাইন দেখেন। ঢাকা ইশরাক এবং তাবিদাওয়াল যে গেছে এবং চিটাগাংয়ে সাহাদ সাহেব গেছে, সেই নির্বাচনের পরেই তো বিএনপি ঘোষণা দিয়ে এবং সব দল একত্রিত হয়ে কোনো স্থানীয় নির্বাচন সহ কোনো নির্বাচন এই সরকারের অধীনে যাবে না সেই ঘোষণা দিল। ফ্যাসিবাদ বিরোধী এই ঐক্যের বিপক্ষে গিয়ে ফ্যাসিবাদের নির্বাচনকে জায়েজ করবার জন্য ইসলামী আন্দোলন বরিশালের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা কেন আপনার বরিশালে কি বিএনপির সাপোর্ট করেন যে বিএনপি আপনি বলেন? আরে সেটা তো অনেক আগের কথা, আরে সেটা তো আগের কথা, সেটা পরে, সেটা আপনি যদি আমাকে বলতে দেন, আপনার সময় আমাকে বলতে দেন। সেটা হলো দেখেন চালাকিটা এবং গোজামিল কথা এবং কি পরিমাণ মিথ্যাচার। বরিশালে কি বিএনপি সমর্থন কর? বরিশাল ওইখানে সবসময় বিএনপির প্রতিনিধি নির্বাচিত হয়, সেই নির্বাচনে বিএনপি কেন গেল না? বিএনপি যায় না, আর ওনারা চালাকি ভাবছে যে বিএনপি যায় নাই, আমরা ইসলামপন্থী দল, ধর্মের পক্ষে আছি, বিএনপি ডানপন্থীদের সমর্থন পায়, বিএনপি সাধারণ ভোটাররা বোধহয় আমাদের ভোট দিবে, আওয়ামী লীগকে হারিয়ে দিয়ে এই সুযোগ আমরা মেয়র হয়ে যাবো। ঘন্টাটা মেয়র হয়েছে, মাইর খেয়ে রক্তাক্ত হয়েছে, তখন বিএনপি তাদের পক্ষে দাঁড়িয়েছে, বিএনপি বিবৃতি দিয়েছে, বিএনপি প্রতিবাদ করেছে এইটার বিপরীতে। বিএনপির দলীয়ভাবে ওনাদের নেতাকে রক্তাক্ত করবার জন্য প্রতিবাদ করেছে, আমরা প্রতিবাদ করেছি, আমি টকশোতে কথা বলেছি সেটা নিয়ে। সেই তারা ফ্যাসিবাদের পক্ষে নিয়ে ফ্যাসিবাদের নির্বাচনকে জায়েজ করবার জন্য একটা নির্বাচন করেছে, সেইটাকে মেলাচ্ছে আগের সেই তাবিদাওয়াল, ইশরাক, শাহাদাত হোসেন কিংবা 18 সালের নির্বাচনের সঙ্গে। এই যে গোজামিল, এই যে চালাকি, হয় উনি ইতিহাস জানেন না, মাথায় রাখেন না, অথবা সচেতনভাবে একজন ধর্মীয় লাইনের রাজনীতি করা লোক সচেতনভাবে উনি গোজামিল দিয়ে মিথ্যাচার করে নিজেদেরকে ইয়ে করছেন এবং বিএনপিকে মেলায় একদমই সময় নাই। আকত ভাই, আমি এই ধরনের যারা স্বচ্ছ ধর্মীয়পন্থী তাদের থেকে আশা করি, তাদের থেকে আপনি আপনার বক্তব্য দিয়েছেন। আমি তাসিন, আমার হাতে স্রেফ 2 মিনিট সময় আছে। এই যে বরিশাল নিয়ে আপনি আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি প্লিজ আপনারা যদি এভাবে কথা বলেন। আকন সাহেব, ডাক্তার শাখাওয়াত হোসেন শান্ত, আমি ওনাদের অডিও অফ করার জন্য অনুরোধ করছি, প্লিজ আপনাদের বিনীত অনুরোধ করছি। তাসিন রিয়াজ, আপনার হাতে, আমার হাতে একদম কম সময়। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, বিএনপি মহাসচিবের সুস্পষ্ট বার্তা। এই ঘটনাগুলো লন্ডন বৈঠকের পরে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দলগুলোর ভিতরে যখন ঐক্যমত প্রতিষ্ঠা, জুলাই সনদ হওয়ার কথা, তখন যদি দলগুলোর ভিতরে এরকম অনৈক্য দেখা যায়, তাহলে এগুলোর ভবিষ্যৎ কি আসলে? দেখেন, আমি ভবিষ্যৎ আমার কাছে মনে হয় যে এটার জব মানে সরকার দিবে অবভিয়াসলি, বাট আমরা একটা জিনিস বারবার বলেছি, দেখেন আমরা সত্যিকার অর্থেই আইনের শাসন দেখতে চেয়েছিলাম। এখন আপনি বলতে পারেন যে তাইলে কি আইনের শাসন ব্যাহত করছে কে? আমরা বারবার একটা জিনিস বলেছি, দেখেন আজকে আমি যদি এই আলোচনাটা আবার টেনে ধরি যে আসলেই আমাদের মৌলিক সংস্কার প্রয়োজন ছিল। দেখেন আজকে বাংলাদেশে তাকায় আপনি, আসলেই আমাদের মৌলিক সংস্কার দরকার ছিল। এই মৌলিক সংস্কারে সব দল যদি সত্যিকার অর্থে একমত হইতো, সত্যিকার অর্থেই যদি আপনি এই গভর্নমেন্টকে প্রপারলি ফাংশন করতে দিতেন, আপনি বাধা প্রদান না করতেন, আপনি যদি প্রপারলি তারা যেই এক্সিকিউশন মডেলে ছিল তাদেরকে যে স্মুথ প্রসেসটা আপনি যদি করে দিতেন, আমার কাছে মনে হয় আমরা যদি সবগুলো দল তাদের অভ্যন্তরীণ দলের সংস্কারের দিকে আমরা ফোকাস করতাম। এই যে দেখেন ভাই, পুরো প্রসেসে সমস্যা, এই ইন্টায়ার প্রসেসে আপনি শিওর থাকেন যে আমাদের সবাইকে, আমি আজকের এই টকশো সাক্ষী থাকলাম, আমাদের সবাইকে একটা সময় এসে গালি খাইতে হবে। বিএনপি আপনি মনে করেন না গালি খাবে না, এই বিএনপিও তাদের এই স্ট্যান্ডার্ড এখনো গালি খাচ্ছে। তো কাজেই দেখেন খাওয়ার তো কারণ আছে। আপনি যে আজকে মহাখালীর ঘটনা বললাম, গতকালকে আপনি পল্লবীর ঘটনা আপনি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অনেক পত্রিকা অলমোস্ট নিউজ করছে, এদের সোর্স কারা কীভাবে কী করছে। আপনি সারা দেশের দিকে তাকায় দেখেন, যেভাবে করে জোর দখল হয়েছে, যেভাবে করে চাঁদাবাজি শুরু হয়েছে। আমি পার্টিকুলারলি কোনো দলকে বলতে চাই না, বাট যে দল করতেছে তারা তো জানে। দেখেন আমি বারবার বলছি, টপ অর্ডার লিডারশিপ আমি বিশ্বাস করতে চাই, টপ অর্ডার লিডারশিপ এটা চায় না, আমি এটা বিশ্বাস করতে, কিন্তু এই লাগামটা আপনি টাইনা ধরতে পারতেছেন না কেন? এই জবকে আমি আপনি দিব মিশু ভাই, এই জব তো আমি আপনি দিব না। আপনার দলের নেতা কর্মীরা কেন তো লাগাম ছাড়া হয়ে যাচ্ছে? বিকজ অফ ওয়াই? আপনাকে অবশ্যই নিঃসন্দেহে সাংগঠনিক সেই দায় বিএনপি, কিন্তু সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে, আপনারা তাদেরও সমালোচনা করেন না? করছি তো ভাই, আপনার টকশো শুরুতে আমি সবার আগে তাদের সমালোচনা করে শুরু করেছি, করি নাই? কাজেই আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার।
আমরা সরকারকে আমরা কোনো মানে আমরা এই সরকার, আমি এর আগেও বলেছি, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার বলে জবাবদিহিতার ঊর্ধ্বে তা তো না, এই সরকারকেও জবাব দিতে হবে। কিন্তু এই সরকারকে তুচ্ছ-তাচ্ছিল্যতা করে, আইন শৃঙ্খলা বাহিনীর পজিশনকে বিতর্কিত করে যারা তাদের নেতাকর্মীদেরকে এই মেসেজ দেয় যে সরকার কিছু না, তাদেরকেও তো জবাবদিহিতা করতে হবে। অনেক ধন্যবাদ তাহসিন রিয়াজ, ধন্যবাদ আশরাফ আলী আকুন, ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সবাই।